This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন বিকেলের বিতর্কের সময় আপনাদের সঙ্গে আমি রাজা। কোভিড পর্ব যখন চলছিল সেই সময় ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা মডেল এনেছিলেন, কোভিড ম্যানেজমেন্টের মডেল, কোভিড মোকাবিলার মডেল। তারপরে একাধিক ক্ষেত্রে, সেটা বার্ধক্য ভাতা দেওয়া হোক, সেটা 100 দিনের কাজের বকেয়া টাকা গরিব পূর্ব মানুষকে মিটিয়ে দেওয়া হোক, তিনি মডেল দেখিয়েছেন। আমরা জানি না নবান্ন ঠিক সেই মডেলটাই অনুসরণ করেছে কিনা, কিন্তু এই যে বাংলার বাড়ি, কেন্দ্রের টাকার জন্য বসে না থেকে টাকা ছাড়তে শুরু করে দেওয়া এবং নিজস্ব উদ্যোগে বাংলার বাড়ি আবাস প্রকল্প, এটা তো তার অনুকরণ বা অনুসরণ বলাই চলে নাকি? ঠিক এখন যখন একটা এত বড় স্বাস্থ্য আন্দোলন, তিলোত্তমা আন্দোলন, অবশ্যই স্বাস্থ্য রিলেটেড, সেই আন্দোলনের পর ডিসেম্বর মাসে আমরা দেখলাম 1000 ডাক্তারবাবুকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করলেন এবং চালু করলেন সেবাশ্রয় প্রকল্প। সেবাশ্রয় প্রকল্প 7 দিনেই কিন্তু হিট হওয়ার পথে এগোচ্ছে অ্যাকর্ডিং টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 7 দিনে 1 লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। সামান্য বেশি কম হতে পারে, বহু গরিব মানুষের উপকার হচ্ছে স্বাস্থ্যে। এটা কি একটা সমান্তরাল ব্যবস্থা? এই প্রশ্ন আমরা এই কারণেই তুলছি, তার কারণ 24শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ রাজ্যের সমস্ত চিকিৎসকের সঙ্গে, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, মাঝারি হাসপাতাল, জেলা হাসপাতাল, তাদের নিয়ে তিনি বৈঠক করবেন। ডাক্তারবাবুদের দিক থেকে প্রস্তাব এসছে, গ্রিভেন্স রিড্রেসাল সেলের দিক থেকে, এবং সেই প্রস্তাবে তিনি সম্মত হয়েছেন। এখন রাজ্য জুড়ে এটা একটা অবশ্যই বিতর্কের বিষয়। তাই আমরা আজকে ইস্যু ঠিক করেছি, স্বাস্থ্যে কি সমান্তরাল মডেল? আমাদের সঙ্গে আলোচনার জন্য যে অতিথিরা আজকে টিভি9 বাংলার দফতরে এসেছেন, আলাপ করিয়ে দিই। বাঁ দিক থেকে ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, পেশায় চিকিৎসক; মণিশঙ্কর চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী; এবং সৈকত গিরি, সিপিআই নেতা। এবং বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শান্তনু সেন। কেন শান্তনু সেন এই আলোচনায় অত্যন্ত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ডক্টর শান্তনু সেন ওই যে বৈঠক হয়েছিল ডাক্তারবাবুদের, তাতে অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। আমি সরাসরি শান্তনুবাবুর কাছে প্রথমেই চলে যাব। শান্তনুবাবু, সেবাশ্রয় প্রকল্প গ্রহণ করার প্রয়োজন পড়ল কেন? দেখুন, আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলায় 34 বছরে সম্পূর্ণ ভেঙে পড়া বাম জামানার স্বাস্থ্য ব্যবস্থা, যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা তখন পড়াশোনা করতে গিয়ে আমরা দেখেছি একটা ডিসপোজেবল সিরিঞ্জ, একটা 1 টাকার ক্যালপল, তখন দাম ছিল 50 পয়সা, গজ, তুলো, ব্যান্ডেজ, এই সমস্ত কিছু মানুষকে কিনে দিতে হতো। গরিব মানুষেরা ঘটি বাটি বেঁচে হলেও সরকারি হাসপাতালের দিকে না গিয়ে বেসরকারি হাসপাতালে যেত। আর আজ মমতা ব্যানার্জি 2011 সালের 20শে মে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিগত 13-14 বছরে বাংলার সরকারি পরিকাঠামোর স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোগত উন্নয়নের মধ্যে দিয়ে 100% মানুষকে আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শুধু দেয় তাই নয়, স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে বেসরকারি পরিকাঠামোতেও মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায়। এবং আলপিন টু এলিফ্যান্ট, সিটি স্ক্যান থেকে এমআরআই, পেট স্ক্যান থেকে নিউরোসার্জারি থেকে হার্ট সার্জারি, সমস্ত কিছু বিনা পয়সায় হয়। এটা বাংলার মানুষ স্বপ্নেও ভাবতে পারতো না। তাই এটা সারা ভারতবর্ষের জন্য একটা রোল মডেল। আজকে সরকারি পরিকাঠামোর মধ্যে দিয়ে মানুষ হাসপাতালে অনেক বেশি সংখ্যায় যাচ্ছে। গভর্নমেন্টের একটা সুচিন্তিত সুনির্দিষ্ট রেফারেল মডেল আছে। তারপরেও বিক্ষিপ্তভাবে কিছু মানুষ যদি অ্যাডমিশন পেতে অসুবিধা হয়, যদি ট্রিটমেন্ট পেতে অসুবিধা হয়, তাদেরকেও বাড়ি থেকে ডেকে নিয়ে এসে সেই পরিষেবাটা দেওয়ার নাম হচ্ছে সেবাশ্রয়। অর্থাৎ এটা প্রমাণ করে তৃণমূল কংগ্রেস দলগতভাবে 100% মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। উদাহরণ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোল মডেল সেবাশ্রয়। শান্তনুবাবু, আপনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই সময়ের সবথেকে বড় খবর, 18ই জানুয়ারি
তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় রায়দান। আমরা কথা বলবো সৌরভ দত্তর সঙ্গে, আমাদের প্রতিনিধি সৌরভ দত্তর কাছে। সৌরভ দত্ত, বিস্তারিত জানাও। রাজা, দেখো এই মুহূর্তে সব থেকে বড় খবর যে আরজিকর খুন ধর্ষণের যে মামলা, সেই খুন ধর্ষণের মামলায় 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় রায়দান ঘোষণা করবেন শিয়ালদা নিম্ন আদালতের বিচারক। আর তুমি জানো যে গতকাল সঞ্জয় রায়ের আইনজীবী তার যে সওয়াল, সেই সওয়াল শেষ করেছিলেন। আজ সিবিআইয়ের আইনজীবীর পক্ষে তাদের সওয়াল শেষ করার কথা ছিল, এবং একই সঙ্গে তিলোত্তমার আইনজীবী এবং তিলোত্তমার বাবা মা তাদেরও এদিন বক্তব্য রাখার কথা ছিল। সেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। বিচারক সব পক্ষের বক্তব্য শুনেছেন এবং শুনে তিনি জানিয়েছেন যে 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় সঞ্জয় রায়ের আর যে অভিযুক্ত যে ঘটনায়, যে আরজিকর খুন ও ধর্ষণ মামলা, সেই মামলার ক্ষেত্রে রায়দান ঘোষণা হবে। এবং এই মুহূর্তে যে আজের যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব, সওয়াল জবাব পর্ব শেষে এখন প্রেসিডেন্সি জেলে কলকাতা পুলিশের তরফে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আর ঠিক যেমনটা এইখান থেকে এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল, যখন সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয় সেই সময় তিনি একাধিক মন্তব্য করেছিলেন। তারপর সেই বিতর্কিত মন্তব্যের জেরেই পুরোপুরিভাবে একেবারে ঢাকা গাড়ি, যে কার্যত যে ঢাকা গাড়ি, সেই ঢাকা গাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সি জেলে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে যখন তিলোত্তমার বাবা মা সুপ্রিম কোর্টে আবার নতুন করে একটা আবেদন দাখিল করছেন, কলকাতা হাইকোর্টেও তারা একটা আবেদন দাখিল করেছেন, তারা এই তদন্তের সব অভিমুখ খোলা হয়নি সেই বিষয়গুলোকে সামনে আনছেন। এদিনও তারা বিচারকের সামনে তিলোত্তমার আইনজীবী যে পয়েন্টগুলো বলেন, চার্জশিটের যে পয়েন্টগুলো তুলে ধরেন, তিলোত্তমার আইনজীবীর আরেকজন যে লার্জার কনস্পিরেসি রয়েছে সেই বিষয়টিও তুলে ধরা হয় তিলোত্তমার আইনজীবীদের তরফে। তিলোত্তমার বাবা মাও বিচারকের কাছে যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন এবং তদন্ত যাতে যথাযথ হয় সেই দাবি তারা জানান। এই মুহূর্তে আইনজীবীরা আসছেন, তিলোত্তমার আইনজীবীরা আসছেন, সরাসরি তাদের কাছে চলে যাবো। অবশ্যই আজকে কোর্টরুমে কি হলো? আজকে আমরা নির্যাতিতা আমরা আজকে নির্যাতিতার তরফ থেকে আমাদের বক্তব্য কোর্টের সামনে পেশ করেছি। আমরা আমাদের বক্তব্য শেষ করার পরে সিবিআই তাদের বক্তব্য আজকে পেশ করেছে। আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় এই কেসের রায় ঘোষণা করবেন। আপনারা পরিবারের তরফে ছিলেন, কি বললেন? মানে এই গোটা তদন্ত নিয়ে কি আপনারা সন্তুষ্ট ছিলেন? আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে। এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে, বা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায়, এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম। আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল, তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে। আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন। এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে, প্রিলিমিনারিটা জমা হয়েছে, এখনও সাপ্লিমেন্টারি জমা হয়নি, যেটা এখনও কোর্টেতে জমা পড়েনি, হয়তো আগামী দিনে জমা পড়বে। এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনও তদন্ত চলছে। আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে। এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায়, তার সর্বোচ্চ সাজা দাবি করেছে। দেখুন, আমাদের বক্তব্যে আমরা যা বলেছি সেটা লার্নেড কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নোট ডাউন করেছেন। এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেকশন হবে। দেখুন, খবরের স্বার্থে আমাদের যে কোনো সময় টপিক চেঞ্জ করতেই হয়। এই মুহূর্তে এর থেকে বড় আলোচনার বিষয়বস্তু হতে পারে না যে রায়ের জন্য গোটা বাংলা, গোটা দেশের মানুষ অধীর আগ্রহে বসেছিল। নিম্ন আদালত কি রায় দেয় আমরা শুনবো 18ই জানুয়ারি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেই চিকিৎসক নেতা যিনি সেই সময় এমন মন্তব্য করেছিলেন, শাসকতাতে বিড়ম্বনায় পড়েছিল। শান্তনুবাবু প্লিজ, আমি টপিক চেঞ্জ করলাম, আপনি রায়দানে কি প্রত্যাশা করছেন?
দেখুন, আমি আবার আপনাকে একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটেছে এবং আরজি করের ঘটনার বিচার মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই চেয়েছি। আমরা প্রত্যেকে চেয়েছি দোষীরা শাস্তি পাক, দোষীরা চিহ্নিত হোক, বিচারক। সেই অপেক্ষায় সবাই আমরা তাকিয়ে আছি। তার কারণ আমি আবার একটা কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্যের যে বিপ্লব হয়েছে, স্বাস্থ্যের যে উন্নয়ন হয়েছে, সেক্ষেত্রে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনা আমরা প্রমাণ পেয়েছি। মুখ্যমন্ত্রী বারবার তার পদক্ষেপের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন, আমাদের সরকার প্রমাণ করেছে আমরা কোনো ধরনের এই ধরনের করাপশন বা এই ধরনের কোনো রকম অনৈতিক কাজের সাথে যারা যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার কখনো তার সাথে আপোষ করে না। সুতরাং আমরা সবাই বিচার চাই, বিচারের অপেক্ষায় আমরা সবাই আছি। বেশ, শান্তনুবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি জুনিয়র চিকিৎসকদের মতামত জানতে চাইবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রয়েছেন কৌস্তব। জুনিয়র চিকিৎসকদের কি মত আমরা জানতে চাইবো। কৌস্তব। একেবারে দেখো, জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ সেই অনিকেতের কাছ থেকে আমি জানতে চাইবো। অনিকেত, আগামী 18 তারিখ রায়দান ঘোষণা করেছে, কি বলবে, কতটা আশাবাদী তোমরা? যে কথাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শুরুর দিন থেকে বলছে এবং আরজি করে জুনিয়র ডাক্তাররা শুরুর দিন থেকে বলছে যে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত। যদি এক হয় মোটিভ কি, যদি একাধিক ব্যক্তি হয় মোটিভ কি। যদি আমি ঘটনার মোটিভ না জানতে পারি তাহলে আমি কখনোই বলতে পারি না অদূর ভবিষ্যতে এই ঘটনা ঘটার পিছনে কারণ কি ছিল। তাহলে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে সিএসএফএল-এর যে রিপোর্ট, সেই রিপোর্ট যেখানে বলছে যে ডিএনএ প্রোফাইল রিপোর্ট অনুযায়ী একাধিক ব্যক্তি থাকার আছে, সিন অফ ক্রাইম কি, সিএসএফএল-এর রিপোর্ট প্রশ্ন তুলছে। তাহলে এই প্রশ্নের উত্তর চাই, এবং যে প্রশ্নের উত্তর আমরা বারবার চাইছি, এই ঘটনায় যদি একাধিক ব্যক্তি জড়িত হয় সিএসএফএল-এর রিপোর্ট অনুযায়ী এবং আমরা যে কথা অনুমান করেছিলাম তার বেসিসে, তাহলে সেই জায়গা যদি হয় তাহলে বাকি ক্রিমিনালরা এখনও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে কেন, এই প্রশ্ন তো থাকছে। তাহলে এবং তাদের মোটিভ কী ছিল। তাহলে আমরা মহামান্য আদালতের কাছে যদি 18 তারিখের ঘটনাকে কেন্দ্র করে তিনি রায়দান করেন, তাহলে আমরা যে কথা জানতে চাইছি যে এক না একাধিক মোটিভ কী ছিল। এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাফ, এভিডেন্স টেম্পারিং ডিস্ট্রাকশন, সাপ্লিমেন্টারি চার্জশিট দিন, তাদের বিচার করুন। এই সামগ্রিকটাকে কেন্দ্র করে ন্যায় বিচার। কোনো একজন ব্যক্তি 21 তাকে আপনি অ্যারেস্ট করতে পারেন, ট্রায়াল নিয়েই তো প্রশ্ন হতে পারে। যদি সিন অফ ক্রাইমেই আপনি আইডেন্টিফাই না করতে পারেন, আপনি যদি এখনও মনে করেন যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত যারা বাইরে এখনও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিসের ট্রায়াল? তাহলে প্রশ্ন হচ্ছে যে এক না একাধিক মোটিভ কি। বেশ, ডক্টর অনিকেত মাহাতোর প্রতিক্রিয়া, একেবারে প্রথম প্রতিক্রিয়া আমরা শোনালাম আপনাদের। আমাদের স্টুডিওতে যে গেস্টরা রয়েছেন, আমি প্রথমে মণিশঙ্কর বাবুর কাছে চলে যাব। মণিশঙ্কর বাবু, এখনো জুনিয়র চিকিৎসকরা একই কথা বলতে চাইছেন এবং এখনই আপনাদের শোনালাম, উনি বলছেন যে একজনকে ধরে তাকে সাজা দেওয়ায় বিচার শেষ হতে পারে না। না, এটা একদম ডাক্তার হয়ে মূর্খের মতো কথা বলছে। মানে ব্যাপারটা হচ্ছে যে যদি ডাক্তার হয়ে মানে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে কেউ ডাইরেক্ট পলিটিক্স করে, তখন সেই কথাগুলো বলতে পারে। আমি একজন তো আইনজীবী হিসেবে বলতেই পারি যে একজন মহামান্য আদালত যে রায় দেবেন, আপনি কেউ বলতে পারি না সেটা সঠিক দেয়নি। এখন ব্যাপারটা হচ্ছে ওনারা বলছেন যে ওনারা যাদেরকে ঠিক করবেন তাদেরকেই যেন সাজাপ্রাপ্ত হয়। তার মানে ইনভেস্টিগেশনের এক্সপার্ট হচ্ছে ওনারা, কে করেছেন তারা ওনারা জানেন। এখন আপনাকে আমি একটা জিনিস বলবো যে ওরা তো যে যা বলছে আমি মনে করি না ওগুলো কোনো উত্তর দেওয়ার মতো থাকতে পারে। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাইছি যে 4 দিনের মাথায় একটা ইনভেস্টিগেশন থেকে আরেকটা ইনভেস্টিগেশন এজেন্সির কাছে এটা শিফট হয়েছে। ভারতবর্ষে কতগুলো মামলা এরকম হয়েছে যে রাজ্যের থেকে সিবিআই 4 দিনের মাথায় গেছে, খুব কম আপনি হয়তো দেখতেই পাবেন না। যদি এরকম মনে হয় যে সঞ্জয় ছাড়া আর এখানে কেউ দোষী নয়, তাহলে প্রত্যেকটা চ্যানেলের ডিউটি হবে যেভাবে বিনীত গোয়েলকে অপমান করা হয়েছে, যেভাবে কলকাতা পুলিশকে অপমান করা হয়েছে, সেগুলো সব ফিরিয়ে নেওয়া এবং আপনাদেরকে আওয়াজ তুলতে হবে সত্যি তারা যদি মানহানির মামলা করে সেটা খুব যথোপযুক্ত হবে, যদি এই রায়টা যদি ঠিক থাকে। আপনার বক্তব্য শুনলাম, সময়ের মতো করে প্রশ্ন তুলবে। আমি আসবো আপনার কাছে, এটার প্রথম প্রতিক্রিয়া চাইব। দেখুন, আমরা সবসময় বলি যে দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে তদন্ত ভারটা সিবিআইকে দিয়েছে কোর্ট, এবং সুপ্রিম কোর্ট নজরদারির ভারটা নিয়েছেন এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে। এটাও আমরা জানি যে যেটা মণিশঙ্কর দা বললেন যে 4 দিনের পরে 5 দিনের মাথায় সিবিআই পেয়েছে, তার মধ্যে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের কাজটা কিন্তু এই সরকার করেছে।
সেটা হচ্ছে আপনি বডিটা পুড়িয়ে দেওয়া বলুন, আর ওই সেমিনার রুমের মধ্যে মাছের বাজার বসানো বলুন, আর ওই পাশের দেওয়াল ভেঙে দেওয়া বলুন, অনেক কিছু হয়েছে। এখন সেইগুলো মাথায় রাখতে হবে, তারপরে আপনাকে মাঝপথে থামালাম, কি করতে পারবে আপনাকে মাঝপথে থামালাম। এই রায় শোনার জন্য এই পৃথিবীর বুকে যে দুটি মানুষ সব থেকে বেশি যন্ত্রণা নিয়ে বসে আছেন, তিলোত্তমার মা বাবা কি বলছেন শুনুন। ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। একটা হসপিটালে, জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে, এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। একদম শেষ প্রশ্ন, এই বিষয় নিয়ে তো সিবিআই এর আধিকারিক তদন্তকারী অফিসারদের সঙ্গে আপনারা কথা বলেছেন, তাদের কি বক্তব্য? না, এখন আমরা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছি না। না, আমরা প্রশ্নগুলো কোর্টের সামনে রেখেছি। কি রেখেছেন, কি প্রশ্ন? সেই প্রশ্নগুলো কোর্টের সামনে যে প্রশ্ন রেখেছি এগুলো এখন বলা যাবে না, ধীরে ধীরে প্রকাশ হবে, সব জানতে পারবে। কলকাতা পুলিশের 5 দিনের ইনভেস্টিগেশনই তো সেটারই ফল আজকে বেরোলো, রেজাল্ট পাওয়া গেল, এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং তার রেজাল্টও পাওয়া যাবে। কলকাতা পুলিশ যেটা 5 দিনে করেছিল, এরা 5 মাসে করলো। 5 মাসে করতে পারছে না এখন, সেটাতেই তকমা দিয়েছে আর কি, দুজনকে তো ছেড়েই দিল। আপনাদের শোনালাম তিলোত্তমার মা বাবার প্রাথমিক প্রতিক্রিয়ার। সৈকত বাবু একবারও এখনো পর্যন্ত বলার সুযোগ পাননি, আপনার প্রথম প্রতিক্রিয়া জানবো। দেখুন, আজকে তো 16 কলা পূর্ণ হওয়া বাকি। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যা বললেন, আপনাদের টিভি 9 চ্যানেলের বিরুদ্ধেও দুদিন পর হয়তো সন্দীপ ঘোষ মানহানির মামলা করতে পারেন। সন্দীপ ঘোষকে ফিরিয়ে দেওয়া হবে, অভিক বিরূপাক্ষরা তৃণমূলের সবুজ আবির মেখে তৃণমূলের নেতা হবে। আসলে যেখানে প্লেস অফ অকারেন্সেরই কোনো সঠিক নিশানা নেই, যেখানে লাশকে দ্বিতীয়বার পোস্টমর্টম করবার সুযোগ দেওয়া হয়নি, যেখানে প্রতিদিন সন্দীপ ঘোষ অভিক বিরূপাক্ষদের আড়াল করবার চেষ্টা হয়েছে। দেখুন, আমি বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা জানাই না, তার কারণ বিচার ব্যবস্থা কার উপর দাঁড়িয়ে চলে? তথ্যের উপরে। তথ্য তদন্ত কারা করেছে? সিবিআই করেছে। করেছে কারা? কলকাতা পুলিশ। বিচার ব্যবস্থা এখনো কিছু জানাইনি, জানালে তখন প্রতিক্রিয়ার প্রশ্ন আসে। আমি একটা শুধু কথা বলি, আজকে একই কথা শুনি শান্তনুবাবুর মুখে। এই শান্তনুবাবু তো সেই যিনি আরজি করে মুখ খোলার জন্য তৃণমূল কি করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ পদক্ষেপ নিয়েছিলেন, শান্তনু সেনকে সরিয়ে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নিয়েছিলেন? যারা যারা প্রতিবাদ করেছেন তৃণমূলের মধ্যে, জহরবাবু থেকে শান্তনুবাবু, তাদেরকে বহিষ্কার করেছেন। এক, দুই হচ্ছে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য মডেল, যে মডেলে শান্তনুবাবু স্ত্রী বলেন অন এয়ার মিডিয়াতে যে বাম আমলে আরজি করে আমাকে বুকে ভয় নিয়ে হাঁটতে হতো না, আর আজকে আরজি করে ভেতরে শান্তনু সেনের স্ত্রীকে ভয়ে রাত্রিবেলা আরজি করে তার মেয়েকে পড়াবেন কিনা সেটা নিয়ে ভাবতে হয়। এক, দুই হচ্ছে এটাই হচ্ছে বাম জমানার সঙ্গে পার্থক্য। মদন মিত্রকে এসএসকেএমের সামনে দাঁড়িয়ে বলতে হয় যে বাম আমলে রোগী ভর্তি করতে গেলে টাকা দিতে হয় না, আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় টাকা দিতে হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল, যে মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়ে পাল্টা সমান্তরাল মডেল। সৈকত থামালাম আপনাকে, আমি মণিশঙ্কর বাবুর উত্তর চাইবো। এবং এই রায় যদি আমরা দেখুন, রায় দিয়ে তো অনেক অনুমান হয়, যদি ধরে নিচ্ছি সর্বোচ্চ সাজাও হয়, তৃণমূল কংগ্রেসের তাতে কি মানে কি অবস্থান দাঁড়াতে? আমি বলতে চাইছি যে তিলোত্তমার মা বাবা যেটা বলছে, বা অনেকে এক্সপার্ট যেগুলো বলছে, যে একজনের পক্ষে হয়তো করা সম্ভব নয়, এটা যে সম্পূর্ণ মিথ্যে কথা, এটা আমিও বিশ্বাস করি না। কিন্তু আমি বলছি আলটিমেটলি যে রায়টা দেবে সেটা তো কোর্ট দেবে, আদালত দেবে, এবং সেই আদালতের রায়টাকে আমাকে সবাইকে মেনে নিতে হবে। যদি দেখা যায় সত্যি সত্যি সাপ্লিমেন্টারি দেওয়ার কোনো স্কোপ নেই, কেউ এটার মধ্যে যুক্ত নেই, তখন কি হবে? তখন মনে হবে না যে যেটা কলকাতা পুলিশ করেছিল সেটা সঠিক করেছিল। আমি সেই কথাটাই বলতে যাচ্ছি। এবার আপনি দেখবেন বিচারপতি বা বিচারক তো গিয়ে ধরে আনেন না, ধরে তো আনে পুলিশ। এবার আপনি বলছি, এবার একটা কথা বলছি, যে ক্রাইম সিনের কথা বলছে না, আপনারা কোনো চুরি, কোনো বোম ব্লাস্টের ক্ষেত্রে ক্রাইম সিনের ট্যাম্পার এভিডেন্স হয়, কিন্তু একটা খুন বা ধর্ষণের ক্ষেত্রে সেই বডিটাতেই সমস্ত কিছু লুকিয়ে থাকে, যে কিভাবে কে করেছে। এটা কোনো ঘর বা বাথরুম থেকে টেম্পার করা যায় না। এইবারে ডাক্তাররা নিজেরা সই করেছে যখন পোস্টমর্টম হয়েছে। কি বলেছিলেন যে তিনি তার বিচার ব্যবস্থার ইতিহাসে কোথায় বলেছে ভাই? একদম সুপ্রিম কোর্টের স্ক্রিনিংয়ে বলেছে, রিফ্লেকশন কোথায় বলেছিলেন যে অর্ডারের হিস্ট্রি কলকাতা বানাতে পারে। খুব ভালো পড়াশোনায় কিন্তু ফেল করেন। লাইভ স্ট্রিমিং এ মুখে বলল একজন আইনজীবী, রায় লাইভ স্ট্রিমিং এ রায় নেই বলল, তাই কি হবে? এটাই তো সেটিং। সুপ্রিম কোর্ট সেটিং হয়েছে বলতে সরকারকে বাঁচাতে সিবিআই বাঁচাচ্ছে, একদম না। সিবিআই মিসগাইড করেছে তদন্ত। আমি বলছি যে সিবিআই কে আপনারা ম্যানেজ করেছেন। দিদি মোদি সেটিংকে আজকে আরজি করে থামা যাবে, বিচারপতিদের বিচার হচ্ছে না। যে লাইনগুলোর উপর বেস করে সুপ্রিম কোর্ট এই মন্তব্যটা করেছেন, কোন দেখে তো মন্তব্য করেছেন, তার রায়ে কোথায় রিফ্লেকশনটা আছে? রায়ে কোথায় রিফ্লেকশন আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা ডাক্তারও দিয়ে কথা বলে, লাস্ট কথা, ডাক্তারদের আন্দোলন মানে আমি ভাববো যে সমস্ত ডাক্তার তো আন্দোলনে নেই।
কেন নেই সেটা আপনি বলুন তো, যদি সত্যি সত্যি ডাক্তারদের আন্দোলন হয়। শুনুন, আপনি একজন আইনজীবী, আপনি জানেন এটা যে কোর্টের কাছে গ্রহণযোগ্য তথ্য প্রমাণ নিয়ে যেতে হয়। আর কে নিয়ে যাবে? শুনুন, আমি বলে দিচ্ছি, সিবিআই কে তো আপনারা হাইকোর্টে বললেন তো, সিবিআই নিয়ে যাবে। কলকাতা পুলিশ লোপাট করলে কোথায় পাবে সেটা? ভাই 4 দিনে যদি কেউ পুলিশের, আপনি বললেন বডিতে প্রমাণ ছিল, বডিটা কেন কাউন্সিলর বডিতে প্রমাণ ছিল বলেনি, পুড়িয়ে দিলেন। উইথড্র করুন, বডিতে প্রমাণ ছিল বলেনি। আমি বলছি খুন ধর্ষণের মামলায় বডিতেই সমস্ত প্রমাণ লুকিয়ে থাকে, বাথরুম ভেঙে দিলে প্রমাণ লোপাট হয় না, ফেলা হলে সেই প্রমাণটা চলে যায়। তো বডিটা কি করেছে? আপনারা তো ডাক্তারদের সামনে প্রশ্নটা বলছেন, তৃণমূলের কাউন্সিলর আর 300 জন পুলিশ। আপনাদের প্রত্যেক কথায় হাইকোর্ট যাওয়া, সিবিআই কে দিয়ে দেওয়া না, এটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে আপনারা কিছু করতে পারবেন না। আপনারা কোনো কিছু করার আগে পিটিশন বানিয়ে রাখেন, তারপরে সেটা এজেন্ডা তৈরি করেন যে এটা পিটিশনে যাব। কারণ আপনাদের একটা কোথাও জমায়েত করতে গেলে হাইকোর্টে যাওয়ার পিটিশন তৈরি থাকে, হাইকোর্ট থেকে প্রচারটা শুরু হবে যে বিজেপির মিটিং আছে আজকে, এইভাবে আপনারা প্রচার শুরু করেন। আপনি এটা বলুন যে আপনার বাড়িতেও ছেলে মেয়ে আছে, আমার বাড়িতেও মেয়ে আছে, আমরা যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক, তারা চায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিবিআই গিয়ে পুরোটা ঘেটে গিয়ে অমিত শাহ দেখা করলেন না, অমিত শাহ দেখা করলেন না কেন? নিজে মামার সঙ্গে অমিত শাহ দেখা করলেন না কেন? অমিত শাহ কেন দেখা করলেন না? ঘটনার সঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি নিয়েও সিবিআই তদন্ত করছিল, সেই তদন্ত কোন জায়গায়? এসপি দাস বা কালীঘাট থানার ওসি শান্তনুবাবু এই সঞ্জয়কে রেফারেন্স দিয়েছিলেন পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে, কেন তদন্তে ডাকা হয়নি? কেন ডিসি সেন্ট্রাল যিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে অভিজ্ঞ পক্ষকে চালিয়ে দিয়েছিলেন তাকে কেন সিবিআই ডাকেনি? কেন ডিসি নর্থকে ডেকে পাঠানো হয়নি? কেননা মৃতার পরিবার অভিযোগ করেছে তাদেরকে টাকার বিনিময়ে চাপ দেওয়া হয়েছে। এতগুলো প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে, কারণ দিল্লি থেকে প্রভুরা সিবিআই কে বলে দিয়েছে সারদা থেকে আরজিকর কোনো কিছুতে দিদিকে ডিস্টার্ব করা যাবে না। এখানে বিজেপি চিৎকার করে তৃণমূলকে সেন্টার সুপ্রিম কোর্টে গিয়ে বলো, আপনারা বলেছে তাহলে নির্যাতিতা সঠিক বিচার না পেলে আপনারা সুপ্রিম কোর্টে যান। আপনারা এখানে চিন্তা করছেন কেন? আপনারা উত্তর দেবেন কি করে? আপনারাই তো আমি একটা দলকে সাপোর্ট করলেও সৈকতের এই সমস্ত কথাগুলোকে আমি সাপোর্ট করি। যদি সত্যি সত্যি কেউ এর সঙ্গে যুক্ত তারা শাস্তি পাক, কিন্তু সৈকতের উত্তর উনি কি বললেন? সুপ্রিম কোর্টে যান। তাহলে শাস্তি যদি ঠিক না হয় তাহলে আপনি স্বীকার করছেন না কেন? তাহলে আপনি বলুন সঞ্জয় রায় আমি কেন বলবো সুপ্রিম কোর্টের নজরদারি করছে? তাহলে তো সুপ্রিম কোর্টের নজরদারি করছে। কথা বলবেন আজকের বিতর্ক সবাই এখানেই শেষ। কিন্তু দেখুন 18ই জানুয়ারি এই মুহূর্তের এই সময়ের সব থেকে বড় খবর, নিম্ন আদালত ঘোষণা করবে রায় তিলোত্তমা খুন ধর্ষণ মামলায়। এখনো পর্যন্ত বুকের আগুন জ্বলছে তিলোত্তমার মা বাবার এবং বৃহত্তর সমাজের। সেই রায়ে সেই আগুন নিভবে কি? এটাই সব থেকে বড় প্রশ্ন। দেখতে থাকুন টিভি 9 বাংলা।